আমাদের সরকারের হিসাব অনুযায়ী আমাদের বাংলাদেশের প্রতি বছর মুদ্রাস্ফীতি হয় বা মূল্যস্ফীতি হয় 10% উপরে, কখনো 11%, কখনো 12%, সর্বনিম্ন হলো 8.5%। সরকারের হিসাবে প্রতি বছর ইনক্রিমেন্টের হার কত? 5%। তার মানে প্রতি বছর আমাদের যে কোনো সরকারি কর্মচারী তিনি কমপক্ষে 3.5% করে তার বেতন হারান। মানে গত বছর যে জিনিসের দাম 100 টাকা, একদম সিম্পল অ্যারিথমেটিক নিয়ে যদি আমরা হিসাব করি, ইকোনমিক্সের একদম ন্যূনতম বেসিক ধারণা যাদের আছে তারাও জানে গত বছর যদি একটা জিনিসের দাম 100 টাকা হয়, এবছর যদি মুদ্রাস্ফীতি 8.5% হয়, এই বছর সেই জিনিসটা কিনতে আমার 108 টাকা 50 পয়সা লাগবে। আমার বেতন বাড়লো কিন্তু 5 টাকা, তার মানে আমার বেতন হলো 105 টাকা, জিনিসের দামটা বেড়ে গেল 108 টাকা 50 পয়সা। ওই সুকুমার রায়ের কবিতা পড়েছিলাম না, ছায়ার সঙ্গে কুস্তি লড়ে গাত্রে হলো ব্যথা। ছোটবেলা আমরা ছায়া ধরার চেষ্টা করতাম, আমি লাভ দিলে ছায়াটা তো সরে যায়। তো দ্রব্যমূল্য তো এমন যে আমার 5 টাকা বেতন বাড়ার সঙ্গে সঙ্গে তো দ্রব্যমূল্য আরো একটু বেড়ে যায়, ফলে আমার গায়ের ব্যথা হয় কিন্তু ছায়াকে আমি আর ধরতে পারি না। ফলে প্রতি বছরই আমরা কিন্তু আমাদের মজুরি হারাই। এটা আমরা যখন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্দোলন করি তখন আমরা শ্রমিকদের কথা বলি, সাথে সাথে কিন্তু কর্মচারীদের কথাও বলি, কারণ এই যন্ত্রণা এই বেদনাটা শ্রমিকদের জীবনে যেমন কর্মচারীদের জীবনেও তেমন। ফলে আমরা আমাদের দিক থেকে স্কপের 9 দফার মধ্যে পরিষ্কার করে বলেছিলাম যে বাজার দরের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে মজুরি এবং বেতন কাঠামো নির্ধারণ করতে হবে। পৃথিবীতে 90টা দেশ আছে যারা প্রতি বছর তাদের বেতন কাঠামো পুনর্বিন্যাস করে। আমাদের শ্রম আইন অনুযায়ী প্রতি 5 বছর পরে বেতন কাঠামো পুনর্বিন্যাস করতে হয়। একটু ফাঁক আছে, যদি মানে জোর করে সরকারকে ধরা যায় তাহলে কখনো কখনো 3 বছরেও সেটা হয়, অতীতে আমরা দেখেছি। বলা আছে যে প্রতি 5 বছরে মজুরি কাঠামো পুনর্বিন্যাস হবে, কিন্তু যদি কোনো বিশেষ পরিস্থিতি হয় তাহলে তার আগেও হতে পারে। এখন মাঝে মাঝে যদি আন্দোলন করে চাপ দেওয়া যায় তাহলে 3 বছরে করা যায়, তা না হলে কিন্তু ওই 5 বছর। এবং তা যদি আন্দোলনের চাপ না থাকে, কোনো কোনো ক্ষেত্রে আমাদের 46টা মজুরি বোর্ড আছে, তার মধ্যে 29টা মজুরি বোর্ডে 2013 সালের পরে আর কোনো মজুরি পুনর্গঠন হয় নাই। কারণ সেগুলো ছোট ছোট সংগঠন, ছোট ছোট প্রতিষ্ঠান, তাদের শক্তি নাই। তার মানে সরকার নির্ভর করে শক্তির উপরে, যুক্তির উপরে নয়। যুক্তি অনুযায়ী কাজ করা উচিত ছিল। এখন শক্তি দিয়ে কেউ যদি ধরতে পারে তার দাবি আদায় হয়, আর শক্তি না থাকলে তাহলে তাকে নিপীড়ন ভোগ করতে হয়। তা আমরা সরকারি কর্মচারীদেরকে শক্তি প্রয়োগ করতে বলি না, তাদেরকে বলি আপনারা তো প্রশাসনের অঙ্গ, আপনারা যুক্তি প্রয়োগ করবেন, তাহলে সরকার নিশ্চয়ই যুক্তি মানবেন। কিন্তু সরকার যদি যুক্তি না মানে এবং আপনাদেরকে যদি বাধ্য করে শক্তি প্রয়োগে, তারপরে শক্তি প্রয়োগ কেন করেছেন এই জন্য প্রশাসনিক বিশৃঙ্খলা তৈরি হয়েছে, এবং বিশৃঙ্খলা তৈরি করার কারণে অসদাচরণের অভিযোগে আপনারা আবার অভিযুক্ত হবেন। ব্রিটিশরা যেমন একটা আইন করেছিল, পরিকল্পিত দুর্নীতির আইন। সেটা কি? যে কর্মচারীদের বেতনটাকে এমনভাবে করো যাতে তার সংসার না চলে, সংসার না চললে সে দুর্নীতিগ্রস্ত হবে, দুর্নীতিগ্রস্ত হলে তাকে নিয়ন্ত্রণ করা সহজ হবে। যে কোনো দেখবেন ব্রিটিশ সিস্টেম যে সমস্ত দেশগুলোতে আছে, সমস্ত দেশে তারা এই কাজটা করে, বেতন কাঠামোটাকে এমন করে রাখে যাতে সে দুর্নীতি করতে বাধ্য হয়। এখন 8,250 টাকা আপনাদের বেতন স্কেল, সে অনুযায়ী আপনাদের বাসা ভাড়া কত হবে? 5,000 টাকা। আচ্ছা, ঢাকা শহরে এবং বাংলাদেশের কোনো সিটি কর্পোরেশনে 5,000 টাকায় মানসম্পন্ন তো দূরের কথা, পিঠ সম্পন্ন, মানে পিঠ দিয়ে একটু রাত্রে ঘুমাবেন এরকম কোনো বাসা পাওয়া যাবে? তাহলে হ্যাঁ, সেইটাই। তাহলে দেখুন, অথচ সরকার এটা কাগজে কলমে বলেছে। এটা এমন একটা নিয়ম, এমন একটা বিধান, যে বিধানটা যারা তৈরি করছেন তারা জানেন যে এটা প্রয়োগযোগ্য নয়, তারপরে তারা বিধান হিসেবে করেছেন। যদি কোনো আইন, যদি কোনো বিধান, যদি কোনো নিয়ম প্রয়োগযোগ্য না হয়, সেই বিধান প্রণয়ন করাটা অনৈতিক। এবং এই অনৈতিক বিধান প্রয়োগ করে তারা ব্যাপক অংশের কর্মচারীদেরকে একটা অনৈতিকতার দিকে ঠেলে দিচ্ছেন, দিয়ে তারা বলছেন এটা দুর্নীতিগ্রস্ত। তাহলে কি করতে হবে? আপনাদের সরকারি কর্মচারীদের সরকারের অনুমোদিত পোস্ট হচ্ছে 19,36,000, পদ আছে 15 লক্ষের কাছাকাছি, 4.5 লক্ষ পদ খালি। এরপরেও আবার আউটসোর্সিং করে ভবিষ্যতে আর এই সমস্ত জায়গায় যেন সরকারি কর্মচারী নিয়োগ করা না হয় সেই ব্যবস্থাটা করছে। তাহলে দেশটা একটা আউটসোর্সিং দেশ হয়ে গেল। এখন এখানে এই কথাটা বলাটা ঠিক হবে কিনা জানি না, আমরা আউটসোর্সিং করে কিছু উপদেষ্টা পেয়েছি, কিন্তু এখন তো আমাদের গোটা দেশটাকে আউটসোর্সিং করে দিচ্ছে তারা। আমরা মনে করি যে সরকারি কর্মচারীদের আন্দোলনে যাওয়াটা একটা রাষ্ট্রের জন্য, মনে করব এটা তার জন্য একটা ব্যর্থতা। রাষ্ট্র তো প্রথমেই তো এই হিসাবটা করা উচিত ছিল যে 5 বছর পর পর তো বটেই, প্রতি বছরই বাজার দরের সঙ্গে সঙ্গতিপূর্ণ করে তাদের বেতন কাঠামোটাকে পুনর্বিন্যাস করা উচিত। এটা চাইতে হবে কেন? বরঞ্চ আমরা যারা শ্রমিকরা, আমরা বলবো যে কর্মচারীদের বেতন কাঠামোর সঙ্গে সঙ্গতিপূর্ণ রূপে আমাদের শ্রমিকদের বেতন ঠিক করো। এখন ওই মালিকদের সুবিধা করার জন্য, বেসরকারি মালিকদের সুবিধা করার জন্য প্রয়োজনে সরকারি কর্মচারীদের বেতন কম করে রাখবে, যাতে শ্রমিকরাও বেতন বেশি পেতে না পারে।
যে কারণে আমরা কিন্তু শ্রমিক এবং কর্মচারীর আন্দোলনটাকে ঐক্যবদ্ধ করতে চাই। শ্রমিকদের ন্যায্য মজুরির সঙ্গে কর্মচারীদের ন্যায্য বেতনেরও সম্পর্ক ওতপ্রোতভাবে যুক্ত। আমাদের স্কপের একটা সমাবেশ চলছে, আমরা আপনাদের এই কথাটা স্কপের নেতাদেরকে বলবো 5 তারিখে আপনাদের সমাবেশে আপনারা একটু আনুষ্ঠানিকভাবে বলবেন, যাতে আমাদের স্কপের নেতারাও আপনাদের সমাবেশে আপনাদের সঙ্গে সমাবেশ করেন। শ্রমিক এবং কর্মচারীদের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে আমরা কোনো অন্যায় দাবি করছি না, আমরা এই দাবিটা করি যে এই দাবিটা মানার মধ্য দিয়ে শুধু শ্রমিকদের মানসম্পন্ন জীবন নয়, আমাদের অর্থনীতির গতি প্রবাহটা বাড়বে। ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করি কথাটা। আমাদের আমলারা তারা মাঝে মাঝে বলেন যে বেতন বাড়ালে এই টাকা কোত্থেকে দেব। টাকা আমলারা তৈরি করে না, টাকা তৈরি করে শ্রমিক, টাকা তৈরি করে কৃষক, আর বৈদেশিক মুদ্রা আহরণ করে আমাদের প্রবাসী শ্রমিকরা। টাকা তৈরি করে শ্রমিক কিভাবে? 200 টাকার কাপড় কেটে যখন সেটাকে শার্ট বানায়, সেটার দাম যখন 600 টাকা হয়, 200 টাকাকে 600 টাকায় রূপান্তরিত করে কে? শ্রমিক। তার মানে এই 400 টাকা হচ্ছে ভ্যালু অ্যাডিশন করা। এই ভ্যালু অ্যাডিশন যেটা করে তার উপর সরকার ট্যাক্স নেয়, ওই ট্যাক্সের টাকা দিয়ে তো আবার আমার বেতন হয়। এখন যদি আমাদের কর্মচারীদের মাসিক বেতনটা একটু মানসম্পন্ন হয়, তারা যদি প্রত্যেকেই বছরে 1 জোড়া করে অন্তত চামড়ার জুতা কেনে, তার 15 লক্ষ কর্মচারী তো 15 লক্ষ চামড়ার জুতা কিনবে। তা 15 লক্ষ চামড়ার জুতা যদি 4000 টাকা 5000 টাকা চামড়ার জুতা কেনে, তাহলে বাংলাদেশের ট্যানারি শিল্প কি ডেভেলপ করবে না করবে না? আর যদি আমাদের বড় আমলারা কিংবা আমাদের বড় মালিকরা তারা 30,000 টাকা দামের জুতা কিনে বলে যে জুতাটা 30,000 টাকা দিয়ে কিনলাম, 6 মাস যেতে না যেতেই ফেটে গেল, ওই 30,000 টাকা দামের জুতা মানে হয় সেটা ইটালিয়ান জুতা, না হলে নিদান পক্ষে চাইনিজ জুতা। তার মানে বড় লোক বলতে যাদেরকে বলি, মানে ধনী লোক যারা বলি, তারা জুতা কেনে মানে দেশের টাকা বাইরে চলে যায়, আর কর্মচারীরা কেনে মানে দেশের শিল্পটা বিকশিত হয়। ফলে কর্মচারীদের মজুরি বৃদ্ধির সঙ্গে দেশের ক্রয় ক্ষমতা বৃদ্ধি, দেশের ক্রয় ক্ষমতা বৃদ্ধির সঙ্গে দেশের উৎপাদন বৃদ্ধি, দেশের উৎপাদন বৃদ্ধির সঙ্গে দেশের সামগ্রিক একটা অর্থনৈতিক বৃদ্ধিটা যুক্ত হয়ে আছে। ফলে শ্রমিকদের বেতন বাড়ালে দেশের সমস্যা হবে না, শ্রমিকদের বেতন বাড়ালে বরঞ্চ দেশের অর্থনীতির গতিটা বাড়বে। আমরা এই জন্য আপনাদের এই বেতন বৃদ্ধিটাকে বলি না, আমরা বলি অর্থনীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ করে আপনাদের জীবনযাত্রার মান উন্নয়ন করা। আপনাদের জীবনযাত্রার মান উন্নয়ন করার সাপেক্ষে আপনাদের মজুরিটা পুনরুদ্ধার করা উচিত। আর একটা কথা বলে শেষ করি, এই ঢাকা শহরের চারপাশে 2023 সালে সরকার বলল যে 2800 একর খাস জমি দখল হয়ে আছে। আমরা তখন একটা আমাদের সংগঠন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের পক্ষে হিসাব করেছিলাম, তাতে প্রায় 9000 বিঘা জমি হয়। 9000 বিঘা জমিতে আমাদের এখানে প্রায়, যদি সমস্ত স্পেস ঠিক রেখে সিটি কর্পোরেশনের নিয়ম অনুযায়ী, তাহলে এখানে 45,000 অ্যাপার্টমেন্ট করা যায়। 45,000 অ্যাপার্টমেন্ট করলে সেখানে প্রায় আমাদের 17 লক্ষ ছোট ফ্ল্যাট হয়, এবং এই ছোট লক্ষ ফ্ল্যাট হলে যদি 650 স্কোয়ার ফিটের ফ্ল্যাট হয়, আমরা হিসাব করে বলেছিলাম প্রত্যেকে যদি 5,000 টাকা করে মাসে তারা এটা ভাড়া দেয়, 25 বছর পরে এই লোকের হাতে সরকার যদি চাবিটা তুলে দেয়, 25 বছরে সরকারের টাকাটা উঠে আসবে এবং ওই ফ্ল্যাটের মালিকানাটা সে পেয়ে যাবে। তাহলে বাংলাদেশের প্রত্যেকটা কর্মচারী যারা চাকরিতে আছে, তারা চাকরি জীবনের অবসানের পরে কোথায় যাবে, কোথায় গিয়ে তার মাথা গুজবে, এই অনিশ্চয়তার মধ্যে পড়তে হতো না। তারা নিজেদের মাসিক যে মানে বাসা ভাড়ার টাকা, সেইটাকে দিয়ে 20 বছর পরে নিজের একটা বাড়ির মালিক হতে পারতো, যদি খাস জমিগুলো ওই সমস্ত আমরা বলি অ্যাপার্টমেন্ট ব্যবসায়ীদের হাতে না দিয়ে ওইটাও যদি দখল উদ্ধার করে আমাদের কাজে লাগানো যেত, তাহলে আমাদের আবাসনের সুবিধা করা সম্ভব। আমরা এক সময় রেশনের কথা শুনেছিলাম, রেশনের আমরা আমাদের ছোটবেলাতে আমরা রেশন তুলেছি। দ্রব্যমূল্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ জীবনযাত্রা না করতে পারলে তো রেশনের ব্যবস্থা করা, চিকিৎসার ব্যবস্থা করা, শিক্ষার ব্যবস্থা করা, এগুলো দাবি তো আমরা করি, কিন্তু সবচেয়ে বড় দাবি হচ্ছে ন্যায়সঙ্গত মজুরি কাঠামো নির্ধারণ করা। ফলে সেই মজুরি কাঠামোর জন্য আপনারা বেতন কাঠামোর জন্য লড়াই করছেন, এই লড়াইয়ের সঙ্গে আমরা একমত পোষণ করি, এবং আমরা মনে করি আপনাদের এই আন্দোলনটা দেশের সামগ্রিক অর্থনীতির স্বার্থেই এই আন্দোলনটা আপনারা করছেন। প্রথমত হয়তো আপনার নিজের বেতন বাড়বে, কিন্তু বাস্তবে এটা গোটা দেশের অর্থনীতিকে গতিশীল করবে। আপনাদের আন্দোলনের সঙ্গে আমরা একমত, আপনাদের আন্দোলন দীর্ঘজীবী।